মধুপুরে আমার মামার বাড়ির পাশেই ছিল একটা শুকনো নদী। আমি কোনোদিন সে নদীতে এক ফোঁটাও জল দেখিনি, কিন্তু এক সময় নাকি সে নদীতে সারা বছরই জল থাকতো। কুলু কুলু করে স্রোতের শব্দও হতো। এখন নদীটা একেবারে মজে গেছে, শুধু দুদিকের উঁচু পাড়ের মাঝখানে খাতটা বোঝা যায়। যখন এ নদী জ্যান্ত ছিল তখন এর নাম ছিল মধুবংশী। নামটা শুনতে সুন্দর, কিন্তু কেন এরকম নাম তা এখন আর কেউ জানে না। ছোটবেলায় আমরা ওই শুকনো নদীর খাতে নেমে লুকোচুরি খেলতাম। একটু বড় হবার পর আমি ওখানে একটা শিমুল গাছের তলায় বসে ছবি আঁকতাম রোজ। আর্ট কলেজে ভর্তি হবার পর আমাদের মাস্টারমশাই অশোকদা বলে দিয়েছিলেন, যখনই সময় পাবে একটা বড় খাতায় স্কেচ করবে, চোখের সামনে যা দেখবে তাই এঁকে ফেলবে। যা চোখের সামনে নেই এমন কিছুও মন থেকে আঁকতে পারো। ভালো হোক খারাপ হোক এঁকে যাবে। ভালো আঁকা শেখার এই একমাত্র উপায়। অশোকদার সেই কথা শুনে আমার নেশা ধরে গিয়েছিল। বড় খাতাটা নিয়ে ঘুরতাম সব সময়, যেখানে সেখানে বসে শুরু করতাম আঁকা। হাওড়া স্টেশনে এসে একদিন জানা গেল ট্রেন 2 ঘন্টা লেট, অপেক্ষা করতে হবে। অমনি আমি প্ল্যাটফর্মে বসে পড়ে স্কেচবুকটা খুলে শুরু করে দিয়েছি আঁকতে। বছরে আমরা 2বার যেতাম মধুপুর, গরমের ছুটিতে আর পুজোর সময়। আমার দাদু খুব শখ করে এই বাড়িটা বানিয়েছিলেন। বাড়িটা তেমন বড় নয়, কিন্তু অনেকখানি বাগান, আর এক পাশে তো একটা নদী ছিলই। এখন 2 মামাই থাকেন বিদেশে, একমাত্র বড় মামা যান মধুপুরে, কিন্তু তাঁর শরীর ভালো নয়। তিনি ভাবছেন বাড়িটা বিক্রি করে দেবেন। সেটা শুনলে আমাদের খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে। বাড়িটা বিক্রি হয়ে যাবার আগে আমার বারবার যেতে ইচ্ছে হয়। কলকাতা থেকে আর কেউ না গেলে আমি একাই চলে যাই। সে বাড়িটা পাহারা দেয় মঙ্গল সিং। বাগানের একধারে তার কোয়ার্টার। তার বউ, 2 ছেলে, এক ছেলের বউও থাকে সেখানে। বড় মামা অবশ্য বলে রেখেছেন, বাড়ি বিক্রি হয়ে গেলেও তিনি মঙ্গল সিংকে বাগানের খানিকটা অংশের জমি লিখে দেবেন। আমি একা মধুপুরে হাজির হলে মঙ্গল সিংয়ের বাড়ি থেকেই আমার জন্য খাবার টাবার আসে। ওরাই আমার দেখাশুনো করে। শিমুল গাছতলায় ওরা আমার জন্য চেয়ার টেবিল পেতে দেয়। আমি বসে বসে ছবি আঁকি সারা দিন। আগে মামাতো ভাই বোনেরা অনেকে আসতো, সব সময় হাসি মজা গল্পে সরগরম থাকতো জায়গাটা। এখন প্রায় নিঝুম, কাছাকাছি আর বাড়ি নেই। অন্য লোকজনও এদিকে বিশেষ আসে না। আমার খাতাখানা ছবিতে প্রায় ভরে গেছে। অবশ্য আরও একটা খাতাও আছে, সেটা বেশ বড়। 10 দিন থাকবো। 2টো খাতাই ভর্তি করে নিয়ে যেতে পারলে বেশ হয়। দুজনের সঙ্গে আমার প্রতিযোগিতা আছে। আর্ট কলেজে আমার ঠিক পাশেই বসে অতীশ আর সঙ্ঘমিত্রা। যদিও বসে একেবারে সামনের দিকে, তবু মাঝে মাঝেই আমরা মিলিয়ে দেখি কে কতটা স্কেচ করেছে। অতীশ সব সময়ই আমার থেকে এগিয়ে থাকে। যে কোনো জিনিস দেখেই ও স্কেচ করে ফেলতে পারে ঝটাপট। আর সঙ্ঘমিত্রা অত তাড়াতাড়ি আঁকতে পারে না, সে ধরে ধরে আঁকে। সংখ্যায় কম হলেও তার ছবিগুলোই বেশি ভালো হয়। আমি বেশিরভাগ ছবি দেখে দেখে আঁকি। অতীশ সবই আঁকে মন থেকে। ও গাছপালার ছবি একেবারে পছন্দ করে না। নানা রকমের মানুষ আর জীবজন্তুর ছবি বেশি আঁকে। আমাদের মাস্টারমশাই অশোকদা অবশ্য বলেছেন, কিছু একটা দেখে দেখে আঁকাও দরকার। একটা গাছকেও ঠিক মতন আঁকা মোটেই সহজ নয়। শিমুলতলায় বসে চতুর্দিকে যা দেখা যায় তা প্রায় সবই আমার আঁকা হয়ে গেছে। একই জিনিস বারবারও আঁকা যায়। এখান থেকে দেখা যায় মাঠের শেষ প্রান্তে 2টো ছোট ছোট পাহাড়ের রেখা। বৃষ্টির সময় কিংবা মেঘলা দিনে সেই পাহাড় অন্যরকম দেখায়। 3-4খানা ছবি এঁকেছি সেই পাহাড়ের। সঙ্ঘমিত্রা পাহাড় আঁকতে ভালোবাসে। আমার কাছে মধুপুরের এই বাড়িটার গল্প শুনে ও আমাকে অনেকবার বলেছে,
একবার আমাকে নিয়ে চল না, আমিও তোর পাশে বসে ছবি আঁকবো। আমি বলেছি, যখন ইচ্ছে যেতে পারিস, অনেক ঘর খালি পড়ে আছে, খাওয়া দাওয়ারও কোনো অসুবিধে নেই। কিন্তু শেষ মুহূর্তে আর ওর আশা হয় না, একটা না একটা কারণে আটকে যায়। এইবারই তো আমার সঙ্গে আসবে বলে সব ঠিকঠাক, হঠাৎ ওর জামাইবাবুর সঙ্গে চলে গেল দেরাদুন। সেখানে অবশ্য অনেক বড় বড় পাহাড় দেখতে পাবে। অতীশ কলকাতার বাইরে বিশেষ যেতে পারে না, ও একটা টিউশনি করে। সেদিন বিকেলে আমি হঠাৎ একটা বাঘ আঁকতে শুরু করলাম। কেন হঠাৎ বাঘ আঁকার কথা মনে এলো তা জানি না। চিড়িয়াখানার বাইরে আমি কখনো বাঘ দেখিনি। মনে যখন এসেছে তখন আঁকতে ক্ষতি কী? সত্যিকারের বাঘ কিংবা বাঘের ছবি না দেখে মন থেকে ঠিকঠাক আঁকা মোটেই সহজ নয়। আঁকতে আঁকতে সন্ধে হয়ে গেল, কিন্তু আঁকার নেশা একবার ধরে গেলে আর ছাড়া যায় না। এখানে আলো নেই, তাই বাড়ির মধ্যে ঢুকে ছবিটা শেষ করতে বসলাম। মনে হলো ভালোই হয়েছে, ঠিক বাঘ বাঘ দেখাচ্ছে। তারপর মনে হলো শুধু স্কেচ করার বদলে এটার গায়ে রং দিলে আরও বিশ্বাসযোগ্য হবে। হলদে, কালো, আরও সব রঙই আছে। রং দেওয়া যখন শেষ হলো তখন আমি হঠাৎ একটা তীব্র গন্ধ পেলাম। এটা কিসের গন্ধ? ইঁদুর মরে পচে গেছে নাকি? না তো, এ গন্ধ অন্যরকম। মনে পড়ল চিড়িয়াখানায় গিয়ে এই গন্ধ পেয়েছি, বাঘের খাঁচার সামনে। প্রথমে একটু ভয় পেলেও একটু পরে মজাই লাগলো। এখানে তো বাঘ আসার কোনো সম্ভাবনাই নেই। আমি বাঘের ছবি আঁকছি, অমনি বাঘের গন্ধ পেলাম। এ তো সবই মনের ব্যাপার। আসল মজাটা হলো পরদিন সকালে। ঘুম ভাঙল মঙ্গল সিং আর তার ছেলেদের চেঁচামেচিতে। তারা উত্তেজিতভাবে কি যেন বলাবলি করছে। বাহিরে এসে দেখি মঙ্গল সিংয়ের দু হাতে ধরা রয়েছে একটা বেশ বড় সাইজের বেড়াল। সেটা ফ্যাঁস ফ্যাঁস শব্দ করছে। মঙ্গল সিং বলল, দেখো খোকাবাবু, একঠো শের আয়া, শের। মঙ্গল সিং আমার জন্মের আগে থেকেই এ বাড়িতে আছে, সেই জন্য আমাকে খোকাবাবু বলে। শের মানে বাঘ? যা, তা কখনো হয়? মধুপুরে বাঘ আসবে কোথা থেকে? কাছাকাছি জঙ্গল টঙ্গল কিছু নেই। নিশ্চয়ই একটা বিড়ালকে ধরে মজা করছে আমার সঙ্গে। কাছে গিয়ে দেখি বেড়াল তো নয়, গায়ে গোল গোল ছাপ, মুখটাও একটু অন্যরকম, একটা চিতাবাঘের বাচ্চা। এগুলোকে বলে লেপার্ড। কিন্তু আমি কাল রাত্রিরে একটা বাঘ আঁকলাম, আর অমনি আজ সকালে একটা বাঘ এসে গেল। একেই বলে কাকতালীয়। মঙ্গল সিং বলল, এই বাচ্চা শেরটা শুকনো নদীর খাতে খেলা করছিল। কি করে যে বাঘের বাচ্চাটা এলো সেখানে, তার কোনো কারণই খুঁজে পাওয়া গেল না। আমি বাঘের ছবি এঁকেছি বলেই একটা জ্যান্ত বাঘ এসেছে, একথা বললে সবাই হাসতো নিশ্চয়ই। একজন রিক্সাওয়ালা বলল, বাচ্চাটাকে আমায় দিয়ে দাও, আমি পুষব। হৈ হৈ করে আপত্তি জানালো মঙ্গল সিংয়ের দুই ছেলে। কারুকে দেওয়া হবে না, তারাই বাঘটাকে পুষবে। একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হলো বাঘটাকে। কি করে যে রটে গেল খবর, দুপুরের দিকে অনেকেই এসে পড়ল বাঘ দেখতে। বাঘ অতি হিংস্র প্রাণী, কিন্তু বাচ্চা বয়সে ভারী সুন্দর দেখায়। এর গায়ের চামড়াটা যেন মলমলের মতন, চোখ দুটো দারুণ ধারালো। পরদিন দুপুরবেলা আমি আবার শিমুল গাছতলায় আঁকতে বসেছি। হঠাৎ এক সময় চোখ তুলে দেখি সামনে দাঁড়িয়ে আছে একজন লোক। খুব মন দিয়ে আঁকছিলাম, তাই লোকটির পায়ের আওয়াজ শুনতে পাইনি। লোকটির যেমন বিচিত্র পোশাক, তেমনি অদ্ভুত চেহারা। মাথার চুলে সন্ন্যাসীদের মতন জটা, মুখ ভর্তি দাঁড়ি গোঁফ, একটা চশমা পরা, তার একটা ডাঁটি ভাঙা। তার গায়ের লম্বা আলখাল্লাটাও অনেক রঙের, তার মানে নানা রকম টুকরো টুকরো কাপড় সেলাই করা। তার কাঁধ থেকে ঝুলছে 3-4টে থলে, সেগুলোও নানা রঙের। তার মধ্যে একটা থলের মধ্যে জ্যান্ত কিছু আছে, সেটা নড়ছে। তার ডান হাতে একটা বর্শা। লোকটিকে দেখে আমার বুকটা একবার কেঁপে উঠল।
অবশ্য দুপুরবেলা একজন জলজ্যান্ত মানুষকে দেখে ভয় পাবার কি আছে? তবু দু একজন মানুষকে দেখলে এমনি একটু ভয় ভয় করে। লোকটি হঠাৎ এলো কোথা থেকে? আমার সঙ্গে চোখাচোখি হতেই সে গম্ভীরভাবে বলল, জয় মহাদেব, মেরা বাচ্চা কিধার হ্যায়? আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, আপনার ছেলে? এখানে কোনো বাচ্চা ছেলেকে তো কোথাও দেখিনি। লোকটি হিন্দিতে বলল, বাচ্চা ছেলে নয়, বাঘের বাচ্চা, সেটা আমার। সেটা এখানে এসেছে আমি জানি, আমি গন্ধ শুঁকতে শুঁকতে এখানে এসেছি। আমি বললাম, একটা বাঘের বাচ্চা এখানে এসেছে ঠিকই, কিন্তু সেটা আপনার কি করে হলো? লোকটি বলল, আমি বাঘ পুষি, আমার ঝোলায় সব সময় সাপ থাকে, বেজি থাকে, শিয়াল থাকে, আমি এদের নিয়ে ঘুরে বেড়াই। আমি জিজ্ঞেস করলাম, কোথায় ঘুরে বেড়ান? লোকটি বলল, কখনো স্বর্গে, কখনো নরকে, সে তুমি বুঝবে না। আমার বাচ্চা ফেরত দাও। মঙ্গল সিংয়ের বাড়ির সামনে দড়ি দিয়ে বাঁধা লেপার্টের বাচ্চাটা খুব জোরে জোরে ফ্যাঁচ ফ্যাঁচ শুরু করেছে। সেখানে মঙ্গল সিংয়ের এক ছেলেকে দেখে আমি জোরে বললাম, বুধন সিং, বাচ্চাটাকে এখানে নিয়ে এসো তো। বুধন সিং বাচ্চাটাকে নিয়ে এলো। সেই লোকটির কাছে আসতেই বাচ্চাটা জোরাজুরি করে এক লাফ দিয়ে বুধন সিংয়ের কোল থেকে নেমে সেই লোকটির পায়ে মাথা ঘষতে লাগলো, ঠিক পোষা কুকুরের মতন। লোকটি বাচ্চাটাকে তুলে নিয়ে বলল, আহা হা, এর গলা কে বেঁধেছে? এর দুঃখ লাগছে। আহা, ঠিক হ্যাঁ বাচ্চু, তোর আর দুঃখ লাগবে না। সে বাচ্চাটার গলা থেকে দড়িটা খুলে দিল। এ বাচ্চাটা যে ওই লোকটিরই পোষা তাতে কোনো সন্দেহই নেই, সুতরাং ওকে ফেরত দিতেই হবে। লোকটি বুধনের দিকে তাকিয়ে বলল, এক গিলাস পানি পিলাওগে? বুধন দৌড়ে গেল জল আনতে। আমি আমাদের বাড়িতে দেখেছি, বাহিরের কোনো লোক জল চাইলে তাকে শুধু জল দিতে নেই, মা মাসিরা জলের সঙ্গে কিছু না কিছু মিষ্টিও দিতেন। এখানে এখন মিষ্টি পাবো কোথায়? তাই জিজ্ঞেস করলাম, আমাদের এই বাগানে ভালো আম হয়েছে, আপনি আম খাবেন? লোকটি এক হাত নেড়ে বলল, আমি কারুর বাড়িতে জল ছাড়া অন্য কিছু খাই না। এবারে আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি খিদের সময় খাবার পান কোথায়? লোকটি বর্ষাটা উপরের দিকে তুলে বলল, ওইখান থেকে খসে খসে পড়ে। এমন অদ্ভুত লোকও আমি দেখিনি, এমন অদ্ভুত কথাও আগে শুনিনি। আকাশ থেকে খসে খসে পড়ে খাবার? লোকটি চলে গেল জল খেয়েই। বাঘের বাচ্চাটা দৌড়তে লাগলো তার পায়ে পায়ে। বুধনের বেশ মন খারাপ হয়ে গেল। সে বাচ্চাটা পুষবে ঠিক করেছিল, তবে সে নিজেই বলল, জানো তো নীলুবাবু, এইসব মুসাফিররা খুব রাগী হয়, ওদের কথা না শুনলে এমন অভিশাপ দেয় যে পাথরেও আগুন জ্বলে যায়। এরপর আমি সেই লোকটির ছবি আঁকার চেষ্টা করলাম। 2-3 বার চেষ্টাতেও ঠিক হলো না। ওকে সামনে দাঁড় করিয়ে আঁকতে পারলে তবু হয়তো কিছু হতো। আমি ফিরে আসার ঠিক আগের দিন একটা সত্যিকারের আনন্দের ঘটনা ঘটল, অনেকটা অবিশ্বাস্যও বটে। সকালবেলা বসে আছি শিমুল গাছের তলায়, এখনও ছবি আঁকতে শুরু করিনি। এখানে বসে চা জলখাবার খেতেও ভালো লাগে। একটু পরে শুনতে পেলাম অনেক দূরে একটা হৈ হৈ শব্দ হচ্ছে, একসঙ্গে অনেক লোক চেঁচাচ্ছে, কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছে না। এরকম গণ্ডগোল শুনলে প্রথমেই মনে হয় কোথাও মারামারি শুরু হয়েছে বুঝি। আমাকে খাবার দিতে এসে মঙ্গল সিং বলল, খোকাবাবু, তুমি কোঠির ভিতরে গিয়ে বসো, দিনকাল ভালো নয়। আমি বললাম, গণ্ডগোল তো হচ্ছে অনেক দূরে, এখানে ভয় পাবার কি আছে? মঙ্গল সিং বলল, বুধনকে সাইকেল নিয়ে দেখে আসতে বলছি, কিন্তু তুমি সাবধানে থাকবে। আমি বসে রইলাম সেখানেই। দূরে হইচই চলতেই থাকলো। প্রায় ঘণ্টাখানেক পরে মনে হলো লোকজনের চিৎকার কিছুটা কাছে চলে আসছে। এখন আর শুধু চিৎকার নয়, তার মধ্যে শাঁখ বাজছে, মেয়েরা উলু দিচ্ছে।
শুকনো নদীটার দুধার দিয়ে কিছু লোক ছুটে আসছে এদিকেই। তারপরই দেখলাম সেই অত্যাশ্চর্য দৃশ্য। শুধু মানুষ নয়, নদীর খাদ দিয়ে ধেয়ে আসছে জল, ঘোলা জল, যেন টকবক করে ফুটছে। নদীর পাড়ে কিছু কিছু ছোট গাছ গজিয়ে গিয়েছিল, সেগুলো ডুবে যাচ্ছে। ওদিক থেকে কিছু কিছু মাছ ভেসে আসছে, তাও দেখা যাচ্ছে। জল যেন আনন্দে লাফাচ্ছে। আমাদের বাড়ির খুব কাছেই বালি জমে জমে খাতটা একেবারে বুজে গিয়েছিল। সেখানে এসে থমকে গেল জলের স্রোত। কিছু লোক কোদাল আর শাবল নিয়ে লাফিয়ে পড়ল। সেই বালির বাঁধ ভেঙে দিতে বেশি সময় লাগলো না। আবার জলের তোড় চলে এলো এদিকে। দেখতে দেখতে আমাদের বাড়ির পাশটায় জেগে উঠল সেই পুরনো নদী। এত জল আসছে কোথা থেকে? এখন তো বর্ষাকালও নয়। বর্ষা আসতে আরও 2 সপ্তাহ দেরি আছে। তাহলে একটা মরা নদী বেঁচে উঠল কোন মন্ত্রে? বুধন ফিরে আসার আগেই আমরা উত্তরটা জেনে গেলাম দৌড়ে আসা লোকজনদের কাছ থেকে। এখান থেকে 11 মাইল দূরে একটা বড় নদী আছে। অনেক বছর আগে সেই নদীর একদিকে একটা বাঁধ দেওয়া হয়েছিল বন্যা আটকাবার জন্য, কিন্তু ফল হয়েছে উল্টো। প্রত্যেক বছর সেই নদীর উল্টো দিক বন্যায় ডুবে যায়, আর এদিকের নদীগুলো গেল একেবারে শুকিয়ে। এরকমই চলছিল বছরের পর বছর। এবছর আর মানুষ বন্যায় ডুবতে রাজি নয়। কাল সারাদিন ধরে কয়েকশো মানুষ সেই বাঁধটা কেটে দিয়েছে। বড় নদীর জল ঢুকে পড়েছে ছোট নদীতে। প্রাণ ফিরে পেয়েছে মধুবংশী নদী। বাড়ির ঠিক পাশেই একটা জ্যান্ত নদী থাকলে সে বাড়ির চেহারাই অন্যরকম হয়ে যায়। এতদিন ওই নদীর খাতে গরু চড়ত, এখন আবার নৌকো ভাসছে। ডুব দিচ্ছে মাছরাঙা পাখি, পাড়ে বসে আছে বক। সব দৃশ্যটাই অন্যরকম। আমার কলেজ খুলে যাবে, তাই আর বেশি দিন থাকা গেল না। এখন ওখানে ছবি আঁকার অনেক নতুন বিষয় এসে গেছে। ফিরে আসার পর নদীটার কথা শুনে সবচেয়ে বেশি খুশি হলেন বড় মামা। তিনি বললেন, তাহলে ভাবছি বাড়িটা বিক্রি না করলেও হয়, শেষ জীবনে ওখানে গিয়েই থাকবো। বাঘের বাচ্চার কথাটা অবশ্য বাড়ির কেউই বিশ্বাস করল না। সকলেরই ধারণা ওটা আমার বানানো গল্প। আসল দুটো চমক কিন্তু এর পরেও বাকি ছিল। আমাদের ক্লাসের ছেলেমেয়েদের আঁকা ছবি নিয়ে একটা প্রদর্শনী হবে, তা আগেই ঠিক ছিল। প্রত্যেকের একটা করে ছবি। বড় বড় শিল্পীরা এসে দেখে বিচার করবেন কোন ছবিতে কী দোষ আছে বা গুণ আছে। আমি ঠিক করলাম আমার ওই বাঘের ছবিটাই দেব। রংটা ঠিক করতে হবে আর ভালো করে ফ্রেমে বাঁধাতে হবে। অতীশ কী ছবি দিচ্ছে জানবার জন্য ওর বাড়ি গেলাম। বাড়িতে নিজস্ব কোনো আঁকার জায়গা নেই। 2খানা ঘরের ফ্ল্যাটে থাকে 7 জন। ছাদে ওঠার সিঁড়িতে ও আঁকার জিনিসপত্র রাখে, ওখানেই বসে কাজ করে। একবার বৃষ্টিতে ওর অনেক ছবি ভিজে গিয়েছিল। অতীশ 3-4খানা ছবি বেছে রেখেছে, সবই মানুষের ছবি। তার মধ্যে থেকে একটা ছবি তুলে নিয়ে বলল, ভাবছি এটাই দেব। ছবিটা দেখে আমার দুটো চোখ গোল হয়ে গেল। এ তো সেই মধুপুরের মুসাফির যে বাঘের বাচ্চা পোষে। অবিকল সেই চেহারা, সেই পোশাক, কাঁধে ঝুলছে কয়েকটা থলে, এমনকি চোখে ডাঁটি ভাঙা চশমা। আমি জিজ্ঞেস করলাম, এই লোকটির সঙ্গে তোর কোথায় দেখা হলো? অতীশ একটু অবাক হয়ে বলল, কোথা মানে? কোনো জায়গাতেই দেখা হয়নি, মন থেকে এঁকেছি। আমি বললাম, একদম মন থেকে? এরকম একটা অদ্ভুত চেহারার লোকের চেহারা তোর মনে এলো কি করে? অতীশ বলল, আমি ভাবলুম ঠিক সাধুও নয়, সাধারণ পথিকও নয়, এমন একজনকে আঁকবো যে শুধু পথে পথে ঘুরে বেড়ায়, এই থলিগুলোর মধ্যেই যার পুরো সংসার। আমি জিজ্ঞেস করলাম, অতীশ, তুই চশমা পরা মুসাফিরও দেখিসনি কখনো? অতীশ হেসে বলল, না দেখিনি, চশমাটা আগে ছিলও না। আজই সকালে ফাইনাল টাচ দেবার সময় কি খেয়াল হলো চশমাটা বসিয়ে দিলাম।
অতীশ কি মিথ্যে কথা বলছে? একবারও না দেখলে হুবহু একরকম একটা মানুষ আঁকা কি করে সম্ভব? শুধু শুধু মিথ্যে কথাই বা বলবে কেন? ওর স্বভাব সেরকম নয়, বরং মুখের উপর অনেক সত্যি কথা বলে দেবার সাহস ওর আছে। এখন যদি আমি বলি ওই ছবির মানুষটিকে আমি জলজ্যান্ত দেখেছি, তা কি অতীশ বিশ্বাস করবে? বলা হলো না। অতীশই বলল, চল সংঘমিত্রার বাড়িতে যাই, ও দেরাদুন থেকে আজই ফিরেছে। ওর বাড়িতে গেলে সিঙ্গাড়া সন্দেশ ছাঁটানো যাবে, আর ওর নতুন ছবিও দেখা হবে। সংঘমিত্রারা বেশ বড় বাড়িতে থাকে। ওর বাবা ওকে আঁকার জন্য দোতলায় একটা স্টুডিও বানিয়ে দিয়েছেন। সেই ছবির ঘরেই সে রাত্রিরে ঘুমোয়। সে ঘরে ঢুকতে ঢুকতে অতীশ বলল, কী রে সংঘমিত্রা, বাহিরে বসে কী সব ছবি টবি আঁকলি, দেখাবি না? আমরা তাই দেখতে এলাম। সংঘমিত্রা ঘড়ির দিকে তাকিয়ে বলল, চায়ের সময় হয়ে গেছে, তাই না? চা খেতে এসেছিলি না ছবি দেখতে? আমি বললাম, চা তো খাবই, শুধু চা নয়, আর কি খাওয়াবি? সংঘমিত্রা বলল, আগে কিছুই খাওয়াবো না। যদি ছবি দেখতে চাস আগে দেখতে হবে, খাওয়ার পর ছবি দেখার মুড থাকে না। অতীশ বলল, তাহলে আজ ভালোই খাওয়া হবে মনে হচ্ছে, দেখি আগেই ছবি দেখি। সংঘমিত্রা 5খানা ছবি দেখালো, সবই ক্যানভাসে তেল রঙে আঁকা। 4খানা ছবি পাহাড়ের, আর 5 নম্বর ছবিটা আমার চোখের সামনে ধরে বলল, এটাই এবার এক্সিবিশনে দেব ভাবছি, এটাই আমার বেশি পছন্দ। সে ছবিটার তলায় নাম লেখা বার্থ অফ এ রিভার, একটি নদীর জন্ম। আমি নিঃশব্দে ছবিটার দিকে তাকিয়ে রইলাম। দূরে অস্পষ্ট পাহাড়ের রেখা, সামনের দিকে একটা ছোট নদী। ক্যানভাসের অর্ধেকটায় সে নদী জলে ভরা, অর্ধেকটা শুকনো। শুকনো দিকটায় একটি ছেলে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। অতীশ খুঁটিয়ে দেখতে দেখতে বলল, হ্যাঁ, বেশ ভালো হয়েছে। অর্ধেকটা জল বলে মনে হচ্ছে, নদীটা যেন একটু বাদেই ভরে যাবে। বেশ গতি আছে। বাঁশি বাজাচ্ছে এই ছেলেটা কে রে? কেষ্ট ঠাকুর নাকি? সংঘমিত্রা বলল, যা, দেখছিস না হাফ প্যান্ট পরা? শ্রীকৃষ্ণ কখনো হাফ প্যান্ট পরে নাকি? যাতে ভুল না হয় তাই হাফ প্যান্ট পরিয়েছি। অতীশ বলল, ওর মাথায় একটা গামছা বেঁধে দিলে পারিস। সংঘমিত্রা আমাকে জিজ্ঞেস করল, কী রে নীলু, তুই কিছু বলছিস না যে? আমি বললাম, খুবই ভালো হয়েছে, তবে এই নদীটা আমি চিনি, এর নাম মধুবংশী। মধু নামে একজন লোক এই নদীর ধারে বসে একসময় বাঁশি বাজাতো। সংঘমিত্রা জিজ্ঞেস করল, এই নদীটা তুই চিনিস? কোথায় দেখেছিস? আমি বললাম, মধুপুরে। সংঘমিত্রা একটু অবাক হয়ে বলল, তোর সেই মামার বাড়ির কাছে? সেখানে তো আমার যাওয়াই হলো না এ পর্যন্ত, সে নদী তো আমি দেখিনি। আমি বললাম, না গিয়েও অনেক কিছু দেখা যায়। এই নদীটা তুই কবে এঁকেছিস রে? ঠিক কত তারিখ? সংঘমিত্রা হিসেব করে বলল, জুন মাসের 2 তারিখে। আমার মনে পড়ল, মধুপুরের সেই নদীতে জল আসতে শুরু করে 3 তারিখ সকালে। নদীটা প্রাণ পেয়ে জেগে ওঠার আগেই সংঘমিত্রা ওকে এঁকেছে। শিমুল গাছটা পর্যন্ত রয়েছে ঠিক জায়গায়। সেবারে আমাদের প্রদর্শনীতে পাশাপাশি ছবি ছিল 3টে, একটা বাঘ, একজন অদ্ভুত মুসাফির, আর একটি নদীর পুনর্জীবন। এই 3টে ছবির পেছনে যে কি রহস্য আছে তা অন্য কেউ কোনোদিন জানতে পারবে না। প্রদর্শনীর অন্য ছবিগুলোর পেছনেও এরকম রহস্য আছে কি না তা তো আমিও জানি না।